প্রান্তিককে নির্দোষ প্রমাণ করে আসল অপরাধীকে পুলিশের হাতে তুলে দিল মোনালিসা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি জায়গায় গাড়ি দাঁড় করালে একটি ফকির এসে কিছু টাকা চাইলে তখনই কম্পাস বলতে থাকে, মা আমার কাছে খুচরো টাকা আছে, আমি দিয়ে দিচ্ছি। তখনই ঋতুজা বলে, না আমি দিয়ে দিচ্ছি, তোমাকে দিতে হবে না, আমার কাছে খুচরো টাকা আছে। এই বলে ঋতুজা যখনই লোকটাকে টাকা দিতে যাবে ঠিক তখনই কিছু একটা চিরকুট নিয়ে নিজের ব্যাগে রেখে দেয়। এদিকে দেখা যাবে প্রান্তিকের বাড়িতে একটি মেয়ে এসে প্রান্তিকের দিকে ক্রমশ ক্রমশ আঙুল তুলে যাচ্ছে আর বলছে যে সে নাকি প্রান্তিক নাকি সেই মেয়েটির শ্লীলতাহানি করেছে, সে তাকে মলেস্ট করেছে। এটা শুনে অবাক হয়ে যায় মোনা। মোনা বলতে থাকে, এসব কি করে সম্ভব, এটা সবটাই মিথ্যে কথা। তখনই মেয়েটা বলে, আপনি একটা মেয়ে হয়ে একটা মেয়ের পরিস্থিতিটা বুঝতে পারছেন না? আপনার স্বামী আমার সঙ্গে অসভ্যতা করেছে, আমি কি একটা মেয়ে হয়ে মিথ্যে কথা বলবো বলুন? আমার কি চরিত্রের কোনো মূল্য নেই? আমার চরিত্র নিয়ে আমি মিথ্যে কথা বলতে পারি? তখন এ কথা শুনে দেখা যাবে মোনা মনে মনে বলতে থাকে, তুমি যে মিথ্যে বলছো সেটা জলজান্ত প্রমাণ আমি, আর সেই প্রমাণটাও দেবো আমি। এরপরে দেখা যাবে তখনই তখনই রাজীব বলে, এ সবটাই সাজানো, সবটাই মিথ্যে। প্রান্তিক দাদা এটা কিছুতেই করতে পারে না, আমাদের দাদা অনেক ভালো, উনি উনি সব গরিবদের সাহায্য করে, সবার সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করে। এসব কিছু সাজানো, সমস্ত কিছু দাদাকে ফাঁসানোর চেষ্টা, দাদাকে ছোট করার জন্য এসব কিছু বানানো হয়েছে। আপনি আপনি প্লিজ বিশ্বাস করুন ইন্সপেক্টর, আপনি আপনি এটা ভালো করে তদন্ত করে দেখুন, দাদাকে ফাঁসানোর জন্যই এই মিথ্যে নাটকটা করা হয়েছে। এরপরে দেখা যাবে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোনালিসা বলতে থাকে, এই মেয়েটা কেন ক্রমশ মিথ্যে বলে যাচ্ছে, আমি তো বুঝতেই পারছি না। এই মেয়েটার মিথ্যে বলার পেছনে কি কোনো কারণ আছে? ও কি কোনো উদ্দেশ্য নিয়ে মিথ্যে বলছে? যদি সত্যি কোনো উদ্দেশ্য থেকে থাকে সেটা আমি অবশ্যই ধরে ফেলবো, আর ওই মেয়েটাকেও শিক্ষা দেব, ওই মেয়েটাকেও শাস্তি পেতে হবে। যে ও কেন এমন করে একটি ছেলের ভবিষ্যৎ, ক্যারিয়ার সমস্ত কিছু নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে, সমস্ত কিছু জানতে হবে। এরপরে দেখা যাবে মোনালিসা বলতে থাকে, এসব কিছু মিথ্যে, আমি আমি সেটা জলজান্ত প্রমাণ, কারণ কালকে রাতে তো ওনার প্রচন্ড জ্বর ছিল আর উনি ঘরেই ছিলেন। এটা শুনে অবাক হয়ে যায় অফিসার। অফিসার বলতে থাকে, কি বলছেন এসব? তখনই দেখা যাবে মোনালিসা মেয়েটির কাছে গিয়ে বলতে থাকে, তুমি যে ওর বিরুদ্ধে অ্যালিগেশন গুলো আনলে, এগুলোর কি তোমার কাছে কোনো রকম কোনো প্রমাণ আছে? কিন্তু আমার কাছে আছে, যে কালকে ও বাড়ি থেকে বেরোয়নি, ও কাল রাতে বাড়িতেই ছিল। আমার কাছে ছোট্ট একটি প্রমাণ আছে, যেটা দেখলে সবাই বুঝতে পেরে যাবে যে তুমি ফ্লড, তুমি মিথ্যে বলছো। কারণ কারণ কাল রাতে ও প্রচন্ড জ্বর ছিল, তাই ও বাড়িতেই ছিল, আর আমি তখন ব্লগ ভিডিও বানাচ্ছিলাম, আর সেই ব্লগের মধ্যে দেখা গেছে যে প্রান্তিক বিছানায় শুয়ে জ্বরে কাঁপছে, সেখানে টাইম সহ সমস্ত কিছুই দেওয়া আছে। আমি আমি চাইলে সবাইকে দেখাতে পারি। এই বলে ফোনটা নিয়ে এসে সবাইকে দেখায় মোনা। এটা দেখে অবাক হয়ে যায় অফিসার। অফিসার বলতে থাকে, তার মানে আপনি আপনি একটা মিথ্যে অ্যালিগেশন নিয়ে এখানে এসেছেন, আপনি মিথ্যে কথা বলেছেন এই ছেলেটাকে। আপনি জানেন ও কতটা কতটা সৎ, কতটা কতটা সৎভাবে চলাফেরা করে, বস্তিতে সবার কতটা উপকার করে, আর আপনি তার বিরুদ্ধে এত বড় একটা নোংরা অ্যালিগেশন নিয়ে এসেছিলেন, তার বিরুদ্ধে এত বড় একটা জঘন্য কথা এনেছিলেন, যেটা সবাই মিলে এখানে উপভোগ করছে। তখন এই মেয়েটা দেখা যাবে ভয়ে চুপসে যায়, চুপচাপ করে সেখানে দাঁড়িয়ে বারবার ঢোক গিলতে থাকে। তখনই মোনা বলে, কি হলো, এভাবে চুপসে যাচ্ছ কেন? ভিডিওটা তোমারও বেশি করে দেখা দরকার, কারণ তুমি যে কথাগুলো বললে সেগুলোর সঙ্গে তো কিছুটাই মিলছে না। তাই তুমি যদি ভিডিওটা দেখতে চাও দেখতেই পারো, আর দেখতে চাও বা কি, তুমি তো দেখবেই, অবশ্যই তোমাকে ভিডিওটা দেখতে হবে। তখন এই কথা শুনে দেখা যাবে মেয়েটা ভয় পেয়ে যায়, মেয়েটা সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপরেই মোনালিসা অফিসারকে বলে, আমি চাইবো যে আপনি প্লিজ সবকিছু আগে খুঁটিয়ে দেখবেন, না দেখে অযথা এভাবে কাউকে হেনস্থা করতে আসবেন না। এরপরে দেখা যাবে তখনই অফিসার বলে, সরি, আমরা আমরা ক্ষমা প্রার্থী, আমরা বুঝতে পারিনি যে আপনি আপনি এভাবে এভাবে আপনাকে ফাঁসানোর চেষ্টা করা হবে। তখনই প্রান্তিক বলে, এক সেকেন্ড, এই কাজটা তোমাকে কে করতে বলেছে? সত্যি করে বলো, যদি না বলতে পারো তবে এখান থেকে তোমাকে আমি কিছুতেই যেতে দেব না। তখনই কথা শুনে দেখা যাবে মেয়েটা ভয় পেয়ে যায়। প্রান্তিক বলে, আমি জানি এটা একমাত্র অভিজ্ঞান দত্তেরই কাজ, অভিজ্ঞান দত্ত তোমাকে পাঠিয়েছে, আর ওকে একটা কথা বলে দেবে যে ও যতই যার চেষ্টা করুক না কেন, কোনোতেই কিছু করতে পারবে না, হিতে ওর বিপরীত হয়ে যাবে, ওনার নাতনির কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যাবে।
এরপরে দেখা যাবে মোনা মনে মনে বলতে থাকে, আমার মাথায় তো এটা আসেনি যে দাদু এমন কিছু করতে পারে। আমি তো দাদুর প্ল্যানটা ভেস্তে দিলাম, এখন দাদু তো আমাকে প্রচন্ড বকাবকি করবে। এরপরে দেখা যাবে মেয়েটা বলতে থাকে, অন্ধকার ছিল তো তাই আমি ভালো করে বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম উনি ছিলেন সেটা। এ কথা শুনে তখন অফিসার রেগে যায় আর বলতে থাকে, আর আপনারা আপনারা এসেছেন সাক্ষী দিতে, কত টাকা খেয়েছেন বলুন তো, কত টাকার বিনিময়ে এখানে সাক্ষী দিতে এসেছেন? তখনই লোকগুলো ভয় পেয়ে যায় আর বলতে থাকে, না স্যার, সেরকম কিছু নয়, আমরা কোনো টাকা খাইনি। এরপরে সবাই মিলে চলে গেলে তখনই মোনালিসা বলতে থাকে, আজকে এই ব্লগ দ্বারা একটা একটা ভালো কাজ হলো, আমি অনেক খুশি হয়েছি। প্রান্তিক সেখানে দাঁড়িয়ে থেকে মোনার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপরে মোনালিসা যখনই ঘুরে তাকায় তখনই দেখা যায় প্রান্তিকের চোখাচোখি হয়ে গেলে দুজনেই দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর হাসতে থাকে। তখনই প্রান্তিক বলে, তোমাকে থ্যাংক ইউ, আজকে যদি তুমি আমার পাশে না দাঁড়াতে তবে আমাকে আজকে পুলিশ স্টেশনে যেতে হতো। সবাই আমার দিকে আঙুল তুলতো, সবাই বলতো আমি আমি চরিত্রহীন, আমি মেয়েদের সম্মান করতে জানি না। কিন্তু আমি তো সেটা নিজে জানি যে আমি কতটা কতটা সৎ। আমি কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাই না, কোনো মেয়েকে অসম্মান করি না। আমার বিরুদ্ধে এত বড় একটা নোংরা অ্যালিগেশন আমি কিছুতেই মেনে নিতে পারতাম না। তখনই মোনা বলে, এখন তো বুঝতেই পারছেন, এখন যা হবার হয়ে গেছে। এখন চুপ করে থাকুন, এসব নিয়ে আর কথা বলার কোনো প্রয়োজন নেই। এদিকে দেখা যাবে ঋতুজাকে যেখানে বন্ধ করে রেখেছে সেখান থেকে ঋতুজা চিৎকার করছে, বারবার বলছে, কেউ আছো, আমাকে খুলে দাও, আমি এখানে থাকতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে, আমার আর ভালো লাগছে না। তখনই দেখা যাবে ঋতুজা কোনো সাড়া শব্দ খুঁজে পায় না, চারপাশটা একদম স্তব্ধ হয়ে থাকে। তখনই ঋতুজা বলে, আমাকে ওরা কোথায় নিয়ে এসেছে যেখানে এতটা স্তব্ধ, কোনো রকম কোনো সাড়া শব্দ নেই, কোনো রকম কোনো জনপ্রাণী নেই, কোথায় এটা? এরপরে দেখা যাবে তখনই দেখা যাবে ঋতুজা আরো বলতে থাকে, যে করে হোক আমাকে এখান থেকে বের হওয়ার চেষ্টা করতে হবে, আমি কিছুতেই এখানে থাকতে পারবো না। এরপরেই দেখা যাবে একটি টুল নিয়ে উঁচুতে উঠে দাঁড়ায় ঋতুজা, উঁচুতে উঠে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে আর বলতে থাকে, কেউ আছেন? থাকলে আমার কথাটা প্লিজ শুনুন, আমাকে প্লিজ হেল্প করুন। এরপরে দেখা যাবে সেখানে একটি পোকাও বেরিয়ে আসে না। এরপরে দেখা যাবে এদিকে কম্পাস বিহানকে বলছে, বিহান স্যার, একটা কথা বলি, কিছু মনে করবেন না। আসলে মাকে নিয়ে আমার কেমন যেন টেনশন লাগছে, আমার মনে হচ্ছে মা একদম স্টাবল নেই, মায়ের কোনো একটা সমস্যা হয়েছে। অবশ্যই মায়ের কোনো একটা সমস্যা হয়েছে যার কারণে মা এরকম করছে। তখনই দেখা যাবে কথা শুনে বিহান বলতে থাকে, এখন কি ভাবছো তুমি, কি করবে যদি সত্যি সত্যি মায়ের মধ্যে কোনো চেঞ্জ থেকে থাকে? আমরা বুঝতে পারবো না, সত্যি কেমন যেন মায়ের কথাগুলো অদ্ভুত লাগছে। তখনই কম্পাস একে একে সমস্ত কিছু বিহানকে বলতে থাকে আর বলতে থাকে, মা আর আমার মধ্যে একটা সিক্রেট কথা আছে যেটা কাউকে না জানাতে বারণ করেছে, কিন্তু মা তো একবারও সে ব্যাপারে কিছু বললো না। এদিকে দেখা যাবে ঋতুজা বলতে থাকে, আমি যদি কোনো ক্লু দিতে পারতাম, কম্পাসকে যদি কোনো রকম কোনো ক্লু দিয়ে আসতে পারতাম তবে অবশ্যই কম্পাস আমাকে খুঁজে নিত, কিন্তু আমি তো ওকে কোনো রকম কোনো ক্লুই দিতে পারিনি। আমি ওর কাছে কি করে পৌঁছাবো, কি করে আমি এখান থেকে বেরোবো? এখান থেকে বেরোনো আমার খুব দরকার, এখানে এখানে দম বন্ধ করে থাকার মতো অভ্যাস আমার নেই। এরপরে দেখা যাবে কথা শুনে বিহান কম্পাসকে বলতে থাকে, মায়ের হয়তোবা কোনো কিছু নিয়ে অনেক চিন্তা হচ্ছে, মা হয়তোবা চিন্তিত, তার কারণেই মা সবকিছু ভুলে যাচ্ছে, মায়ের শরীরটা এরকম এরকম অবনতি হচ্ছে। তখন এ কথা শুনে কম্পাস বলতে থাকে, না বিহান স্যার, আপনি বুঝতে পারছেন না আমার কথা, আমার মনে হচ্ছে কোনো একটা ঝামেলা হয়েছে যার কারণে আমার এমন লাগছে। সেদিন মা কফি শপে আমার সঙ্গে কথা বললো, ফোনে কথা বলেছে, এরপর থেকে মায়ের আচরণ কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। এদিকে দেখা যাবে ঋতুজা কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি কি করে এখান থেকে বেরোবো, আমার এখানে দম বন্ধ হয়ে আসছে, আমি আমার পরিবারের কাছে যাব, আমার আমার আর এখনো একটুও ভালো লাগছে না। তখনই দেখা যাবে এ কথা শুনে ঋতুজা আরো বলতে থাকে, আমি এখন কি করব, এখান থেকে তো কোনোভাবে বেরোতে পারবো না। কে জানে অনুজা ওখানে কি করছে, অনু যদি কোনো রকম কোনো তোলপাড় করে ওখানে, তবে সে তোলপাড়টা কে আটকাবে? কম্পাস ও বিহান কি বুঝতে পারবে যে ওটা ওদের মা নয়? ও এতদিন পরে ফিরে এসে এমনটা কেন করছে? ওকে আমি কি করে বোঝাবো যে অনু প্লিজ আমার সংসারটা আমাকে ফিরিয়ে দে, আমার সংসারটায় কোনো রকম কোনো ঝামেলা করিস না, আমার সংসারটা আমার ফেরত চাই। কিন্তু আমি ওকে কি করে বোঝাবো? ঠিক তখনই দেখা যাবে দরজা খুলে গেলে অবাক হয়ে যায় ঋতুজা আর বলতে থাকে, কে ওখানে? এরপরে ঋতুজা তাকিয়ে দেখে সেখানে দাঁড়িয়ে আছে অনুজা। এরপরে ঋতুজা বলে, কি ব্যাপার অনু, তুই এখানে কেন এসেছিস? আমি জানতাম যে তুই তুই ও বাড়িতে গেছিস ঋতুজা সেজে, তাই তো আমাকে এখানে আটকে রেখেছিস, তাই তাই
এসবের পেছনে তুই আছিস, আমি আগে থেকে আন্দাজ করেছিলাম। আমার মনে হয়েছিল যে এসবের পেছনে একমাত্র তুই থাকতে পারিস, আর সেটাই সেটাই সত্যি হলো। তুই কেন কেন এভাবে আমাকে এখানে আটকে রেখেছিস? আর তোর কি বা প্রয়োজন? কি চাই তোর বলতো? এভাবে কেন আটকে রেখেছিস আমাকে? আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। আমার পরিবার আমাকে ছাড়া ভেঙে পড়বে। প্লিজ আমাকে ছেড়ে দে। তুই ও বাড়িতে কিছুতেই টিকতে পারবি না। কিছুদিন পরে হয়তো বা ওরা যদি বুঝতে পারে তবে তোকে দূর দূর করে তাড়িয়ে দেবে। তখনই অনুজা বলে, আমাকে আমাকে ওখান থেকে কেউ তাড়াতে পারবে না। আমার যতদিন ইচ্ছে, যতদিন মন চায় আমি ওখানেই থাকবো। দেখি আমাকে কে সেখান থেকে তাড়ায়। যদি কারো সাধ্য হয় দাঁড়িয়ে দেখাক তো। এ কথা শুনে দেখা যাবে অবাক হয়ে যায় ঋতুজা। এদিকে এদিকে কম্পাস বলতে থাকে, আমি বুঝতে পারছি না বিহান স্যার, কি হবে এভাবে? এভাবে আমাদের কোচিং সেন্টারটা যদি দ্রুত উঠে যায় তবে আমরা অনেক ভালো এগোতে পারবো, তাই তো? তখনই দেখা যাবে একটি মেয়ে এসে বলতে থাকে, ম্যাম আসতে পারি? মেয়েটিকে পাঠিয়েছে অনুজা, কিন্তু কোনোভাবে বুঝতে পারে না কম্পাস। এরপরে মেয়েটা বলতে থাকে, এখানে আমি আপনাদের আপনাদের কোচিং সেন্টারে ভর্তি হতে এসেছি। আসলে এখানে যা টাকার পরিমাণ এটা আমি দিতে পারবো, কিন্তু বড় বড় কলেজ, ওখানে ওখানে টাকা দেওয়াটা আমার পক্ষে এতটা সহজ হবে না। তাই যদি আপনি আমাকে আমাকে এখানে নিতেন তবে অনেক ভালো হতো। তখনই এ কথা শুনে দেখা যাবে খুশি হয়ে যায় কম্পাস ও বিহান। এদিকে অনুজা এসে ঋতুজাকে বলতে থাকে, তো তোর সবকিছু আমি এবার ছিনিয়ে নেব। এতটা বছর তুই সমস্ত কিছু ভোগ করেছিস, এবার এবার যতদিন বেঁচে থাকবো আমি ভোগ করবো, তুই এভাবে বন্দি হয়ে থাকবি। অনেক তো বেঁচে আছিস, তাই না? এখন তো আর বেঁচে থাকতে পারবি না, তোকেও বন্দি হতেই হবে। এরপরে দেখা যাবে এ কথা শুনে ঋতুজা চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, কেন করছিস এসব? তোর কি চাই বল, আমি তোকে সেটাই দেবো। কিন্তু প্লিজ আর এরকম করে আমার সংসারটা নষ্ট করিস না, আমার সংসারটা একদম শেষ করে দিস না। তখন এই কথা শুনে দেখা যাবে উম, অনুজা বলে, এখানে এখানে আমি যা বলবো সেটাই হবে, এর বাইরে আর কিছুই হবে না। তুই যতই যা চেষ্টা করিস, যখন আমি আস্তে আস্তে ড্রাগস এর মধ্যে তলিয়ে যাচ্ছিলাম তখন তোরা কেউ আমাকে বাধা দিসনি, কেউ আমাকে বোঝাসনি, কেউ আটকাসনি। তখন তোদের ভালোবাসা কোথায় ছিল বল? আজ কেন আমি তোদেরকে ভালোবাসবো? আজ কেন কেন তোদেরকে আমি সাপোর্ট করব? কিছুতেই সাপোর্ট করব না। আমি কিছুতেই তোদেরকে সাপোর্ট করতে পারবো না। এদিকে দেখা যাবে মেয়েটি নানানি বিনানি কথা বলে কম্পাস ও বিহানের মন জয় করে নেয়। তখনই কম্পাস বলে, তোমার নামটা? তখনই মেয়েটা বলে, আমার নাম তুলি। এরপরে কম্পাস বলতে থাকে, আপনার নামটা তো অনেক সুন্দর। এরপরে এন্ট্রি খাতায় এন্ট্রি নিয়ে নিলে তখনই মহিলাটি বলতে থাকে, আজকে থেকে যদি কিছু করা যেত তবে ভালো হতো, তাই না? এরপরে দেখা যাবে এদিকে এদিকে ঋতুজা বলছে, তোকে আমি বলছি অনুজা, আমার মেয়ে কম্পাস আর আমার ছেলে বিহান অবশ্যই আমাকে উদ্ধার করতে আসবে। ওরা যতই চেষ্টা করুক না কেন অবশ্যই শেষমেশ আমাকে বের করবে। ওরা যাই করুক, তুমি কোনো জায়গায় গিয়ে থাকতে পারবে না। এরপরে দেখা যাবে অনুজা ঋতুজাকে বলতে থাকে, শোন ঋতু, তোকে আমি বারবার বলেছি তুই অনেক কিছু পেয়েছিস যা জীবনে আমি কিছুই পাইনি। তাই এখন আমি ডিসিশন নিয়েছি, যা যা আমি পাইনি, যা যা তুই পেয়েছিস, আমাকে সবকিছু দিতে হবে। যদি সবকিছু দিতে পারে তবেই আমি সমস্ত কিছু মেনে নেব। তাছাড়া কিছুতেই নয়। এরপরে দেখা যাবে এ কথা শুনে ভেঙে পড়ে ঋতুজা বারবার বলতে থাকে, আমি তোর কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, ফিরে আয় বোন, এখনো সময় আছে। ফিরে আয়, ফিরে এসে নিজের জীবনটা সুন্দর করে গুছিয়ে নে, নিজের জীবনটা সুন্দর করে গুছিয়ে তোল। এভাবে এভাবে আর আন্ডারওয়ার্ল্ডে থাকিস না। নিজের জীবনটা এভাবে শেষ করে দিস না। এত টাকা এত মোহ কি করবি বলতো? তখনই দেখা যাবে এদিকে মেয়েটি অ্যাডমিশন নিয়ে নেয়। কম্পাস বলতে থাকে, তুমি সময় মতো ক্লাস করবে তো? তখনই মেয়েটি বলে, আজ থেকেই কি ক্লাস করব? তখনই কম্পাস বলে, না আজ থেকে নয়, কাল 10টা থেকে তুমি ক্লাসে আসবে, ঠিক আছে? তখনই মেয়েটি বলে, ঠিক আছে ম্যাম, আমি আমি কালকেই আসবো, চিন্তা করবেন না। এ বলেই মনে মনে বলতে থাকে, আমাকে আমাকে অনুমা বলেছে যে ওরা ওরা দুজনেই খুব ধুরন্ধর, ওরা যদি কিছু করতে পারে, তাই আমাকে আমাকে ওদেরকে নজরে নজরে তো রাখতেই হবে। ওদেরকে আমি কিছুতেই নজরছাড়া করতে পারবো না। এদিকে দেখা যাবে অনুজা তর্ক করতে থাকে ঋতুজার সঙ্গে আর বলতে থাকে, তোরা আমাকে ছিটকে ফেলে দিয়েছিলি। তোরা যদি আমাকে সাহায্য করতে, আমাকে ওখান থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতি, তবে আজকে আমি এরকম হতাম না। কিছুতেই আজকে এরকম হতে পারতাম না। তখন এ কথা শুনে দেখা যাবে ঋতুজা বলতে থাকে, আমি তোর কাছে রিকোয়েস্ট করছি, তুই এখনো সময় আছে, ফিরে আয়। এভাবে আর নিজের জীবনটা নষ্ট করিস না। সাধারণ জীবনযাপন কর, দেখবি জীবনটা অনেক সুন্দরভাবে গুছিয়ে উঠেছে, জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। প্লিজ